একটা সংখ্যা মনে রাখুন, ৫৫ একর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, যেখানে এক সময় একটা বন্ধ টেক্সটাইল মিলের ভাঙা দেয়াল আর মরচে পড়া মেশিন ছাড়া আর কিছুই ছিল না, আজ সেই ৫৫ একর জমি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনায় রূপান্তরিত হতে যাচ্ছে। এবং এই রূপান্তরটা এতটাই তাৎপর্যপূর্ণ যে এটা শুধু আজকের নিরাপত্তা সমীকরণ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকে নতুন করে সাজিয়ে দিতে পারে। কি হচ্ছে সেখানে, কেন এই সময়ে, এবং এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতে কতটা? আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব ডেটা দিয়ে, প্রেক্ষাপট দিয়ে, কৌশলগত বিশ্লেষণ দিয়ে। তো চলুন শুরু করি। গল্পটা বুঝতে হলে প্রথমে একটা বৈশ্বিক বাস্তবতা বুঝতে হবে। ২০২২ সাল, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলো। পৃথিবী দেখলো আধুনিক যুদ্ধ কতটা গোলাবারুদ নির্ভর। ন্যাটোর মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটও ইউক্রেনকে পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ করতে হিমশিম খেয়ে গেল। একটা চমকপ্রদ তথ্য দেই, ইউক্রেন প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ৮,০০০ আর্টিলারি শেল ব্যবহার করছে, শুধু একটা যুদ্ধে, শুধু একটা ফ্রন্ট লাইনে। ইউরোপের সম্মিলিত উৎপাদন ক্ষমতাও এই চাহিদা পূরণ করতে পারছে না। এই যুদ্ধ পুরো পৃথিবীটাকে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনার সেনাবাহিনী যতই আধুনিক হোক, আপনি যদি নিজের গোলাবারুদ নিজে তৈরি করতে না পারেন, তাহলে যুদ্ধের সময় আপনি অসহায়। বাংলাদেশ সেনাবাহিনী এই বাস্তবতা অনুধাবন করেছে এবং সীতাকুণ্ডের প্রকল্প সেই অনুধাবনের সরাসরি ফলাফল। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় জলিল টেক্সটাইল মিলস লিমিটেড একসময় কাপড় তৈরির কারখানা ছিল। বছরের পর বছর বন্ধ থাকার পর ৫৪.৯ একরের এই বিশাল জমি পড়েছিল অব্যবহৃত। ২০২৪ সালের অক্টোবরে সেনা সদর দপ্তর থেকে এই জমি হস্তান্তরের আনুষ্ঠানিক আবেদন করা হয়। দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ার পর ২০২৫ সালের ১ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদন মেলে। এরপরই শুরু হয় বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি পূর্ণাঙ্গ সমরাস্ত্র উৎপাদন কারখানা। এখন প্রশ্ন হলো, গাজীপুরে তো আর আগে থেকেই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফও আছে, তাহলে নতুন আরেকটা কারখানা কেন? উত্তরটা লুকিয়ে আছে ফোর্সেস গোল ২০৩০ নামের একটি সামরিক আধুনিকায়ন পরিকল্পনায়। বাংলাদেশ সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নিজেদের যে স্তরে উন্নীত করতে চায়, সেই লক্ষ্যমাত্রা পূরণে গাজীপুরের বিদ্যমান কারখানার উৎপাদন ক্ষমতা যথেষ্ট নয়। সক্ষমতা বাড়াতে হবে, এবং সেটা শুধু পরিমাণে নয়, প্রযুক্তিতেও। সরকারিভাবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, এবং সেটাই স্বাভাবিক, কারণ কোনো দেশ তার সামরিক উৎপাদনের বিস্তারিত প্রকাশ্যে আনে না। তবে সামরিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে তা বেশ স্পষ্ট। এটাই এই কারখানার মূল ফোকাস। ১০৫ মিলিমিটার, ১১৫ মিলিমিটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল। একটু পরিপ্রেক্ষিত দেই, ১৫৫ মিলিমিটার শেল হলো আধুনিক স্থলযুদ্ধের মেরুদণ্ড। ন্যাটো স্ট্যান্ডার্ডের এই গলা ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। একটিমাত্র শেলের ওজন ৪৫ থেকে ৫০ কেজি, এবং এর বিস্ফোরণ ক্ষমতা এতটাই ভয়াবহ যে একটি সুরক্ষিত বাংকারকে ধূলিসাৎ করতে পারে। ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে ১৫৫ মিলিমিটার শেলের দাম প্রায় ৩ গুণ বেড়ে গেছে। একটি শেলের মূল্য তখন ৩,০০০ থেকে ৮,০০০ একটি শেলের মূল্য এখন ৩,০০০ থেকে ৮,০০০ ডলার পর্যন্ত। বাংলাদেশ যদি এই শেল নিজে উৎপাদন করতে পারে, তাহলে আমদানি খরচ কমবে ৬০ থেকে ৭০%। BD-08 অ্যাসল্ট রাইফেল এবং BD-15 লাইট মেশিনগানের জন্য গোলাবারুদ, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড অস্ত্র। এদের জন্য গোলা দেশেই তৈরি হলে বিদেশি নির্ভরতা শূন্যের কোঠায় নামবে। মর্টার শেল, হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, এই প্রতিটি আইটেম আধুনিক সেনাবাহিনীর দৈনন্দিন অপারেশনে অবিচ্ছেদ্য অংশ। একটু সহজ ভাষায় বলি, এই একটি কারখানা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্থলযুদ্ধের প্রায় সম্পূর্ণ গোলাবারুদ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এর অর্থ হলো, যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশকে আর কোনো দেশের দরজায় কড়া নাড়তে হবে না। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তি অংশীদারিত্ব। বাংলাদেশ একা এই কারখানা গড়ছে না, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রেপকন সরাসরি কারিগরি সহায়তা দিচ্ছে। রেপকন কারা? সংক্ষেপে বলি, তারা বিশ্বের অন্যতম সেরা গোলাবারুদ উৎপাদন প্রযুক্তি সরবরাহকারী। তুরস্কের নিজের প্রতিরক্ষা শিল্পের উত্থানে রেপকনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানেই একটি বৃহত্তর কৌশলগত চিত্র আছে। গত এক দশকে তুরস্ক প্রতিরক্ষা শিল্পে যে বিপ্লব ঘটিয়েছে তা পৃথিবী দেখেছে। বায়রাক্তার ড্রোন থেকে শুরু করে নিজস্ব ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ১০ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর একটি। ২০২৩ সালে তুরস্ক প্রতিরক্ষা রপ্তানি ছিল $৫.৫ বিলিয়ন বেশি।
বাংলাদেশ তুরস্কের কাছ থেকে শুধু যন্ত্রপাতি কিনছে না, কিনছে প্রযুক্তি জ্ঞান, উৎপাদন পদ্ধতি এবং গুণগত মান নিয়ন্ত্রণের অভিজ্ঞতা। এটাকে বলে টেকনোলজি ট্রান্সফার, যা শুধু পণ্য কেনার চেয়ে অনেক বেশি মূল্যবান। কারণ পণ্য কিনলে আপনি নির্ভরশীল থাকেন, প্রযুক্তি শিখলে আপনি স্বনির্ভর হন। বাংলাদেশ প্রতি বছর প্রতিরক্ষা খাতে প্রায় $4 থেকে $5 বিলিয়ন ব্যয় করে। এর একটি বড় অংশ অস্ত্র এবং গোলাবারুদ আমদানিতে। নিজস্ব উৎপাদন শুরু হলে এই খরচের একটি উল্লেখযোগ্য অংশ সাশ্রয় হবে। একটি পূর্ণাঙ্গ সমরাস্ত্র কারখানা সরাসরি কয়েক হাজার দক্ষ ও অদক্ষ কর্মী প্রয়োজন, প্রকৌশলী, কারিগরি, মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ এবং লজিস্টিক্স ম্যানেজার। একটি সম্পূর্ণ কর্মসংস্থান ইকোসিস্টেমের তৈরি হবে। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। তুরস্ক, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান এই দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী করে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি করেছে। কিছু সংখ্যা দেই। তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 2023 সালে $5.5 বিলিয়ন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা রপ্তানি 2023 সালে $14 বিলিয়ন, পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি 2023 সালে $500 মিলিয়ন বেশি। বাংলাদেশ যদি গোলাবারুদ উৎপাদনে দক্ষতা অর্জন করে এবং মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে পারে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার বাজারে একটি নতুন প্রতিযোগী হিসাবে আবির্ভূত হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণে একটি নতুন চালক হিসেবে আবির্ভূত হবে, এটা অস্বীকার করার উপায় নেই। এতদিন দক্ষিণ এশিয়ার অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ছিল প্রধান খেলোয়াড়, বাংলাদেশ ছিল মূলত আমদানি নির্ভর। কিন্তু একটি দেশ যখন নিজে গোলাবারুদ উৎপাদন শুরু করে, তখন সেই দেশের কূটনৈতিক অবস্থাও বদলে যায়। কারণ আমদানি নির্ভর দেশকে চাপ দেওয়া সহজ, সরবরাহ বন্ধ করে দিলেই হলো। কিন্তু স্বনির্ভর দেশকে চাপ দেওয়া কঠিন, কারণ তার কাছে বিকল্প আছে। বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একটি উদ্বেগের বিষয়, কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে প্রতিরক্ষা সরবরাহের ক্ষেত্রে নিজের প্রভাব বলয়ে রাখতে চেয়েছে। ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন প্রতিরক্ষা ক্রেডিট লাইনও দিয়েছিল, যার শর্ত ছিল ভারতীয় সরঞ্জাম কেনা। কিন্তু বাংলাদেশ যদি নিজেই উৎপাদন শুরু করে, তাহলে সেই নির্ভরতা কমে আসে এবং এটাই আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে একটি সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে। বাংলাদেশ এখন তৃতীয় ক্যাটাগরিতে উঠে যাওয়ার পথে। এটা একটা ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু প্রতিরক্ষা শিল্পে প্রতিটি পদক্ষেপ দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে। একটা উদাহরণ দিই। তুরস্ক 1980-এর দশকে নিজেদের প্রতিরক্ষা চাহিদার মাত্র 20% দেশীয়ভাবে পূরণ করতে পারত। আজ তা 80%-এর বেশি। 40 বছরে একটি দেশ পুরো ছবি পাল্টে দিয়েছে। বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে, তুরস্ক 40 বছর আগে ঠিক সেখানে ছিল। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই যাত্রাপথ ধরে রাখতে পারবে? সীতাকুণ্ডের এই কারখানা শুধু স্থাপনা নয়, এটা একটি দর্শনের বহিঃপ্রকাশ। যে দর্শন বলে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে আছে যেখানে 3 দিক থেকে ভারত এবং একদিকে মিয়ানমার। রোহিঙ্গা সংকট দেখিয়ে দিয়েছে প্রতিবেশীর সমস্যা যে কোনো সময় আপনার সমস্যা হয়ে যেতে পারে। আর বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ভঙ্গুরতা দেখিয়ে দিয়েছে অন্যের উপর নির্ভরতা একটি বিলাসিতা বা সবসময় সামর্থ্যের মধ্যে থাকে না। এই প্রেক্ষাপটে সীতাকুণ্ডের প্রকল্প হলো বাংলাদেশের সামরিক স্বনির্ভরতার প্রথম বড় পদক্ষেপ। কিন্তু এটা শুধু শুরু নয়, এর পরের ধাপগুলো আরও গুরুত্বপূর্ণ। নিজস্ব সাজোয়া যান তৈরি, ড্রোন প্রযুক্তি, নৌ সরঞ্জাম, সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। সীতাকুণ্ড সেই দীর্ঘ যাত্রার প্রথম মাইলফলক। একটি বন্ধ টেক্সটাইল মিলের জায়গায় আজ গড়ে উঠেছে বাংলাদেশের সামরিক ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। একটি দেশের সামরিক শক্তি শুধু সৈন্য সংখ্যা বা আমদানি করা অস্ত্রের তালিকা দিয়ে মাপা যায় না, মাপা যায় সেই দেশের নিজের প্রয়োজনে নিজে কতটা উৎপাদন করতে পারে। যুদ্ধের সময় যখন সব বন্দর বন্ধ, যখন কোনো মিত্র দেশের সাহায্যে হাত বাড়ায় না, তখন টিকে থাকে সেই দেশ যার নিজের কারখানা আছে, নিজের প্রযুক্তি আছে, নিজের সক্ষমতা আছে। সীতাকুণ্ডের 55 একর সেই ক্ষমতার বীজ বপন করেছে। এই বীজ কতটা বড় হবে সেটা সময় বলবে, কিন্তু বীজ বোনার সিদ্ধান্তটি নিঃসন্দেহে সঠিক। আপনার কি মনে হয়, বাংলাদেশকে আগামী 1 দশকে সামরিক খাতে সত্যি স্বনির্ভর হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।